প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ছোটদের দাঁতের সমস্যা ও সমাধান। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ আরিফুজ্জামান ১৯৮৫ সালের ফেব্রুয়ারি মাসে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমপিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এর জনস্বাস্থ্য বিভাগে ফ্যাকাল্টি হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আপনাকেও ধন্যবাদ এনটিভিকে এবং ধন্যবাদ দর্শকদেরকে। আমরা জানি যে বয়স ভিত্তি অনুসারে দাঁতের আসলে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, বিশেষত সেটি শিশুদের এবং ছোটদের ক্ষেত্রে। কি কি সমস্যার সম্মুখীন তারা হয়ে থাকেন? ছোটদের ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে সমস্যাটা আসে সেটা হচ্ছে ওদের যখন নতুন দাঁত উঠতে থাকে তখন দাঁত ওঠার সময় কিছু সিমটম দেখা দেয়। কারো কারো ক্ষেত্রে জ্বর আসে, কারো কারো ক্ষেত্রে ব্যথা হয় এবং সেটা অনেক সময় প্যারেন্টসরা নোটিশ করতে পারে না যে এটা কেন হচ্ছে। তার তখন ঘাবড়ে যায়, তখন আমাদের কাছে আসে, তখন আমরা হয়তো চেক আপ করে দেখি যে তার দাঁতের যে ওঠার জায়গাটা সেটা ফুলে যাচ্ছে এবং সেটা থেকে আমরা বুঝতে পারি যে দাঁত ওঠার সময় হয়েছে। এবং দাঁত ওঠার পরে যেটা হয়, যেহেতু বাচ্চারা নিজেরা ব্রাশ করতে পারে না, কোন বয়স থেকে? সেটা সাধারণত ৬ মাস বয়স থেকে দুধ দাঁত ওঠা শুরু হয় এবং সেটা চলমান থাকে ২.৫ বছর বয়স পর্যন্ত। কারো ক্ষেত্রে আগেও হতে পারে, কারো ক্ষেত্রে পরেও হতে পারে এবং এটারও একটা নির্দিষ্ট সময় থাকে যে সময় পর্যন্ত সেটা বিলম্বিত হতে পারে। সমস্যাটা তৈরি হয় যখন দাঁত উঠছে এবং সেটা পরিষ্কার রাখার ক্ষেত্রে যদি আমরা সেটা গুরুত্ব না দিই। যেহেতু বাচ্চারা নিজেরা ব্রাশ করতে পারবে না এবং প্যারেন্টস যদি সেটা টেক কেয়ার করতে পারে, সেই ক্ষেত্রে দেখা যায় যে সমস্যাগুলো হয় না। দুধ দাঁতের আসলে গুরুত্ব কতটুকু রয়েছে? আমাদের প্রত্যেকটা দুধ দাঁতের সঙ্গে হচ্ছে পরবর্তীতে যে স্থায়ী দাঁতটা আসে সেটা গাইড হিসেবে কাজ করে। অর্থাৎ দুধ দাঁত একটা সার্টেন সময় পর্যন্ত থাকবে এবং সেই সময় পর সেটা পড়ে যাবে এবং তার নিচ থেকেই হচ্ছে আমাদের স্থায়ী দাঁতটা আসবে। ফলে ও একটা গাইড হিসাবে আছে। তো আমরা যদি নির্দিষ্ট সময়ের আগে দুধ দাঁতটাকে কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ফেলে দিতে হয়, সেই ক্ষেত্রে দেখা যায় পরে যে দাঁতটা আসবে সেই দাঁতটা ওঠার ক্ষেত্রে অনেক সময় জটিলতা দেখা দিতে পারে। এটা একটা। এটা হচ্ছে আমাদের দাঁত ইরাপশনের ক্ষেত্রে। আমরা যদি বলি যে ফাংশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বাচ্চা যদি তার দুধ দাঁত ঠিকমতো কাজ না করে নষ্ট হয়ে যায়, ফেলে দেওয়া লাগে, ফলে তার যে নিউট্রিশন বা খাবারের যে অভ্যাসটা সেটা বাধাগ্রস্ত হবে। দাঁতে ব্যথা থাকলে সে খেতে চাবে না বা সে ভালো করে চিবাতে পারবে না। ফলে দেখা যায় যে তার গ্রোথের উপরে একটা ইম্প্যাক্ট পড়বে। আমরা অনেক সময় দেখি যে অনেকের ক্ষেত্রে আসলে দুধ দাঁত সময় মতো উঠছে না, অনেক ক্ষেত্রে বিলম্বিত হচ্ছে। সেটির পেছনে আসলে কি কারণ রয়েছে? সেক্ষেত্রে আসলে কি করণীয়? সাধারণত আমাদের একটা অ্যাভারেজ সময় থাকে, যেমন আমরা বলি যে আমাদের নিচের যে প্রথম যে ইনসাইজার সেইটা সাধারণত ৬ মাস সময়ে ওঠে। সেটা অনেক সময় দেখা যায় যে দেরি হতে পারে, বা দেরি হওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত অপেক্ষা করতে পারি। এবং বড়দের ক্ষেত্রে অর্থাৎ যখন আমাদের ৬ বছর বয়স হয় তখন ওই দুধ দাঁত পরে যে পার্মানেন্ট দাঁত উঠবে সেটা ওঠার ক্ষেত্রেও বিলম্ব হতে পারে। আমরা বলি যে ৬ বছর থেকে ৭ বছর বয়সে আমাদের প্রথম মাড়ির নিচের দাঁতটা ওঠে। সেটা ওঠার ক্ষেত্রে যদি বিলম্ব হয় সেই ক্ষেত্রেও আমরা ৬ মাস থেকে ১ বছর অপেক্ষা করতে পারি। সেই অপেক্ষার পরেও যদি দেখা যায় উঠছে না, সেক্ষেত্রে আমরা এক্সরে করে দেখি যে নিচে দাঁত আছে কিনা। অনেক সময় দেখা যায় যে মাড়িটা শক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে মাড়ি কেটে দিতে হয়। কেটে দিলে সে চলে আসে ইরাপশন ফোর্সের কারণে। না হলে যদি দাঁত থাকে, সাধারণত দাঁত থাকলে দাঁত চলে আসে। কোনো কারণে যদি পাশের দাঁতের সঙ্গে লক হয়ে থাকে, সেই লকটাকে আমরা সলভ করার চেষ্টা করি যে যেন সে ভালোভাবে উঠতে পারে। অনেক বাবা মা কিংবা অভিভাবক আসলে চিকিৎসকের শরণাপন্ন হন যে এই বিষয়টি জানার জন্য যে কতদিন পর্যন্ত আসলে দুধ দাঁত এটি ওঠা স্বাভাবিক। দুধ দাঁত সাধারণত ৬ মাস বয়স থেকে ২.৫ বছর বয়স পর্যন্ত উঠবে এবং যখন বয়স ৬ বছর হবে তখন থেকে পড়া শুরু হবে এবং সেটা ১২ বছর বয়স পর্যন্ত কন্টিনিউ হবে ক্রনোলজিক্যালি। কারণ আমাদের সবগুলো দাঁত একটা সার্টেন টাইম পর পর পড়বে এবং তারপরে উঠবে, সব একসাথে পড়ে যাবে না। ফলে এইটার এক একটা বয়স থাকবে। সামনের দাঁতগুলো সাধারণত ৬ থেকে ৮ বছর, পিছনের দাঁতগুলো সাধারণত ৯ থেকে ১২ বছর, এই সময়ের মধ্যে পড়ে গিয়ে দাঁত উঠবে। দাঁতের যে সমস্যাগুলো ছোটদের ক্ষেত্রে হয়ে থাকে সেগুলো কি কি দেখছেন?
ছোটদের ক্ষেত্রে একদম কমন যেটা, বড়দের ক্ষেত্রেও যেটা হয় সেটা হচ্ছে ডেন্টাল ক্যারিজ। হ্যাঁ, যেটা আমরা সাধারণত ছোটদের ক্ষেত্রে, যেহেতু ছোটরা তাদের যে খাদ্যাভ্যাস থাকে, চকলেট খায় বা অন্যান্য খাবার যেটা আঠালো খাবার দাঁতের সঙ্গে লেগে থাকে, সেই খাবারগুলো যদি প্রপারলি ক্লিন না হয়, পরিষ্কার না করি আমরা ব্রাশিংয়ের মাধ্যমে, তখন দেখা যায় ডেন্টাল ক্যারিজ ডেভেলপ করে। আর যারা ব্রেস্ট ফিডার বেবি থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে বুকের দুধ ছাড়া যারা বাহিরের দুধ দেয় এবং তার সঙ্গে যদি চিনি মিশিয়ে দেয় এবং সেটা যদি সে ঘুমের মধ্যে খায় এবং সেটা যদি সারা রাত তার দাঁতের সঙ্গে লেগে থাকে, লিপস এবং দাঁতের মাঝখানে আটকে থাকে, তখন দেখা যায় তাদের এক ধরনের ক্যারিজ হয়, যেটাকে আমরা বলি নার্সিং বোটল ক্যারিজ। এবং এই ক্যারিজটাই আমরা সাধারণত বেশি পেয়ে থাকি ছোট বাচ্চাদের ক্ষেত্রে। এবং বাচ্চা যখন একটু বড় হয়, তার পিছনের দাঁতগুলো যখন উঠে যায়, সেগুলো যদি প্রপারলি ক্লিন না করা হয়, তখন দেখা যায় ক্যারিজ ডেভেলপ করে। এবং এইটাই বাচ্চাদের জন্য সবচেয়ে কমন সমস্যা আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যেই রোগীগুলো পেয়ে থাকি। দাঁতের মধ্যে আসলে কালো রং ধারণ করেছে, সেটি আসলে কি মূলত? দাঁতে যে ক্যারিজ হয় ওখানে এক ধরনের অ্যাসিড ফর্ম হয়, অ্যাসিড ফর্ম হয়ে আমাদের যে এনামেলটা থাকে সেটা ডিমিনারেলাইজড হয়ে ওইটা কালারটা চেঞ্জ হয়ে যায়। এনামেলের যে সাধারণ কালার থাকে সেখান থেকে কালো হয়ে যায়। বাট এটা ছাড়াও নর্মালি আমাদের খাবার থেকেও এটা হতে পারে, প্রপারলি যদি ক্লিন না হয় ওটা থেকে এক ধরনের স্টেইন তৈরি হয়। পানিতে যদি আয়রন থাকে সেখান থেকেও এক ধরনের স্টেইন তৈরি হয়, বাট সেটা রিমুভেবল, সেটা ক্লিন করা যায় পলিশিংয়ের মাধ্যমে। কিন্তু যদি ক্যারিজ হয় তাহলে সেটা হচ্ছে আমাদের ক্যারিজের যে চিকিৎসা সেই চিকিৎসা করতে হবে। ডেন্টাল ক্যারিজ হয়েছে, সেটি অভিভাবক কিংবা বাবা মা কিভাবে বুঝতে পারবেন, কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? প্রথমত ডেন্টাল ক্যারিজ শুরু হয় এনামেল সফটিংয়ের মাধ্যমে, যেটা দেখতে নর্মাল এনামেলের মধ্যে বোঝা যাবে যে একটু কালারটা সফট হয়ে গেছে, মানে আমরা রাইস কালারের মতো বলি, যে এনামেলের স্বচ্ছতা ওখানে পিন পয়েন্ট আকারে ওখানে কমতে থাকবে। বাট এটা সাধারণত শুরুতে কারো পক্ষে নোটিশ করা খুব ডিফিকাল্ট। আমরা সাধারণত নোটিশ করি যখন কালো হয়ে যায়। কালো হয়ে যাওয়া মানে হচ্ছে ওখানে রিমিনারালাইজেশনটা অনেক ডিপে চলে গেছে। তো কালো হওয়ার সঙ্গে সঙ্গে যদি প্রথম দর্শনে যদি কেউ নিয়ে আসতে পারে তাহলে তো খুবই ভালো। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে যে 6 মাস পর পর যে চেক আপ, আমাদের চেক আপের উদ্দেশ্যই হচ্ছে দেখা যে কোথাও কোনো ধরনের ক্যারিজ বা ক্যাভিটি ফর্ম হচ্ছে কিনা, এটা চেক আপ করা। কি কারণে হচ্ছে এবং প্রতিরোধে কি করণীয়? প্রতিরোধে আমরা যে খাবারটা খাই সেটা যদি শর্করা থাকে, স্টার্চ থাকে বা কার্বোহাইড্রেট থাকে, সেই খাবারটা যদি কোনো কারণে দাঁতের মধ্যে স্টাক হয়ে থাকে, পরিষ্কার না হয়, সেখানে মুখের মধ্যে কিছু মাইক্রোফ্লোরা থাকে যেটা মুখের জন্য ভালো, বাট ওই খাবারটাকে সে খায়, খাওয়ার কারণে ওখানে একদম অ্যাসিড তৈরি হয়, সেই অ্যাসিডে দাঁতের এনামেল থেকে নষ্ট করে দেয়। সেই এনামেলটা নষ্ট হলে আস্তে আস্তে সেটা ডিপে যত দিন যাবে, যত ডিপে যাবে ততই ক্ষতির কারণ হবে। তো আমাদের মেইন কারণই হচ্ছে ওই খাবার স্টাক হয়ে থাকা, এটা হচ্ছে মেইন কারণ। এটার সঙ্গে অনেক সময় কিছু পার্শিয়াল কারণ থাকে, কারো জেনেটিক্যালি এনামেল একটু উইক থাকে, কারো হচ্ছে বয়সের কারণে হয়ে থাকে, কারো হচ্ছে হরমোনাল কিছু চেঞ্জের কারণে হয়ে থাকে। তো যে কারণে হয়ে থাকুক আমাদের চেক আপটা ইম্পর্টেন্ট, চেক আপ করতে হবে, আর্লি ডিটেকশনটা ইম্পর্টেন্ট। ক্যারিজ যত আর্লি ডিটেকশন হবে তত সহজে সেটাকে সলভ করা যাবে, দাঁতের এনামেল স্ট্রাকচারে ক্ষতি তত কম হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অনেকে জিজ্ঞেস করে থাকেন যে দুধ দাঁতের ক্ষেত্রে আসলে ডেন্টাল ক্যারিজ হতে পারে কিনা? হ্যাঁ, দুধ দাঁতের ক্ষেত্রে অবশ্যই ডেন্টাল ক্যারিজ হতে পারে। আমরা যেটা বললাম যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রোগী পেয়ে থাকি নার্সিং বোটল ক্যারিজ, যেটা হচ্ছে বাহির থেকে দুধ দিলে এবং তার সঙ্গে চিনি মিশিয়ে দিলে, সুজি দিলে, বা হচ্ছে বুকের দুধ থেকেও হতে পারে। আমরা জানি যে দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, তো যখন বুকের দুধ খাওয়ানো হচ্ছে আমরা সাধারণত দেখি যে মায়েরা বুকের দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে যায়, বাচ্চাও ঘুমিয়ে যায়, মাও ঘুমিয়ে যায়। ফলে ওই বুকের দুধটা অনেক সময় দাঁত এবং ঠোঁটের মাঝখানে অনেক লম্বা সময় ধরে আটকে থাকে। ফলে ওটা কি করে, ওই ল্যাকটিক অ্যাসিডটা দাঁতের এনামেলটাকে সফট করে ফেলে। পরে আস্তে আস্তে ওই মানে আমাদের যে লেভিয়াল সারফেসে যে এনামেলটা থাকে এটা দেখা যায় যে ডিমিনারালাইজড হয়ে যায়। ফলে এইটা একটা কমন সমস্যা। বাচ্চা যখন আরেকটু বড় হয়, যখন তার এজ 2 to 3 হয়, তখন দুধ দাঁতগুলোর মধ্যে বিভিন্ন ধরনের দুধের বাহিরে যে খাবারগুলো আমরা সাধারণত খাওয়াই, সেই খাবারগুলো যদি লেগে থাকে এবং যদি সেগুলো প্রপারলি ক্লিন না হয়, তাহলে আমাদের এই ডেন্টাল ক্যারিজটা হয়। এবং এইটাই সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি পেয়ে থাকি। এর চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? সাধারণত যে কোনো ধরনের ক্যারিজ যদি খুব আর্লি ডিটেকশন হয় তাহলে ফিলিং করা যায়। আমাদের অনেক উন্নত ধরনের ফিলিং ম্যাটেরিয়াল আছে যেগুলো দাঁতের এনামেল স্ট্রাকচারের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা, যে শুধুমাত্র সে একটা গর্ত ভরাট করবে সেটা না, সেটা হচ্ছে দাঁতের যে এনামেলের স্ট্রাকচার সেইটার সিমিলার ওয়েতেই এই ফিলিং ম্যাটেরিয়ালগুলো তৈরি, এবং সে এনামেলকে এক্সট্রা ফ্লোরাইড রিলিজ করার মতো ক্যাপাসিটিও তার থাকে। ফলে এনামেলকে ভালো রাখার জন্য সে কাজ করে।
ফিলিংয়ের পাশাপাশি। ফলে দাঁতের ফিলিং করাটাই হচ্ছে দাঁতের ডেন্টাল ক্যারিজের প্রথম চিকিৎসা। যদি সেটা কোনো কারণে অ্যাগ্রাভেট হয়ে পালপাইটিস পর্যায়ে চলে যায়, তখন দেখা যায় যে পালপেক্টমির মতো চিকিৎসায় আমাদেরকে যেতে হয় বা পালপোটমির মতো চিকিৎসায় যেতে হয়, যেটা আরেকটু সিভিয়ার ফর্মে গেলে হয়। সেই ধরনের চিকিৎসা পদ্ধতি কি আসলে ছোটদের ক্ষেত্রে করা যায় কিনা, কারণ বাবা মারা তো আসলে উদ্বিগ্ন থাকেন এই বিষয়গুলো নিয়ে। থাকেন যে ছোটদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চারা একটু আনকোঅপারেটিভ হয়, তারা কোঅপারেট করতে চায় না। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে এখন কিছু আধুনিক টেকনোলজি আসছে, বাচ্চাকে সেডেশন দিয়ে এই চিকিৎসাগুলো করা হয়। যদি তাকে কথার মাধ্যমে বা বিভিন্ন অ্যাপ্রোচের মাধ্যমে তাকে যদি অ্যাপ্রোচ না করা যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সেডেশন সিস্টেম আছে, যেটা হয়তো 15 মিনিট বা 20 মিনিটের মতো সে ঘুমাবে এবং এর মধ্যে তার ট্রিটমেন্টগুলো হয়ে যাবে। ছোটদের দাঁতের ক্ষেত্রে ফিলিং এক ধরনের চিকিৎসা পদ্ধতি, সেটি কতদিন দীর্ঘস্থায়ী হতে পারে? ছোটদের ক্ষেত্রে ফিলিং দীর্ঘস্থায়ীর ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আমরা দেখতে পাই, কারণ ছোটদের ক্ষেত্রে এটা মেনটেন করাটা খুব ডিফিকাল্ট। যে কোনো চিকিৎসার পরে সেটা মেনটেনেন্সটা ইম্পর্টেন্ট। আমরা চেক আপেও আসতে বলি এই একই কারণে, যে চিকিৎসাটা দিয়ে দেওয়া হলো সেই চিকিৎসাটাকে সে কীভাবে, রুগী কীভাবে মেনটেন করছে। যেহেতু রোগটাই তৈরি হয় মেনটেনেন্সের অভাবে, সেই ক্ষেত্রে রোগ পরবর্তী, চিকিৎসা পরবর্তী ব্যাপারটাও মেনটেনেন্সের উপর ডিপেন্ড করে। তো বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের দাঁত অলওয়েজ গ্রোয়িং থাকে, তো সেই ক্ষেত্রে ক্যাভিটি অনুযায়ী ফিলিংয়ের স্থায়িত্বটা ডিপেন্ড করে। সাধারণত আমরা বড়দের ক্ষেত্রে 5 বছর কোনো ধরনের ফিলিং যদি সাস্টেইন করে সেটাকে আমরা সাকসেসফুল ফিলিং বলি, এবং 5 বছর থেকে 10 বছরের মধ্যে সেটাকে আমরা চেঞ্জ করে নিতেও বলি, যদিও বা ফিলিং নষ্ট না হয়। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সেটা আরেকটু কমে আসে। আমরা যদি বাচ্চাদের ক্ষেত্রে আমাদের টার্গেটেই থাকে যত চিকিৎসাটাই করি না কেন সেটা যেন তার দাঁতটা পড়ে যাওয়া পর্যন্ত সেটাকে সাস্টেন করানো যায়। একটা দাঁত দেখা গেল 7 বছর বয়সে পড়ে যাবে, সে যদি 3 থেকে 4 বছর বয়সে তার প্রবলেমটা তৈরি হয়, আমাদের উদ্দেশ্যই থাকে যেন 7 বছর বা তার নিয়ারলি যতদিন তাকে ওই সাপোর্টটা দেওয়া যায়। সাধারণত 2 থেকে 3 বছর যদি একটা দাঁতের বাচ্চার ফিলিং থাকে, সেটাই আমরা সন্তুষ্ট থাকি যে না সাকসেসফুল। পরবর্তীতে আসলে কি পদ্ধতি অবলম্বন করে থাকে? ফিলিংয়ের ক্ষেত্রে যেটা হয়, ফিলিং উঠে গেলে নিয়ম হচ্ছে আবার ফিলিং করে নাও। সেই ক্ষেত্রে আমার যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটা ওখানে স্টপ থাকলো। হ্যাঁ, এটা তো হচ্ছে এনামেল যে লসটা হয় সেটাকে রিকভার করা। ফলে কোনো কারণে যদি ফিলিংটা উঠে যায় বা ওঠানোর প্রয়োজন হয়, আবার নতুন করে ফিলিং করে নিলেই সে আবার হচ্ছে ফাংশনাল হয়ে যাচ্ছে। ফলে এটার ক্ষতিটা আর বাড়ছে না। রুট ক্যানেল কিংবা দাঁতে ক্যাপ পরানো, এই জাতীয় পদ্ধতি আসলে শিশুদের ক্ষেত্রে বা ছোটদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? ছোটদের ক্ষেত্রে ফিলিং তো অবশ্যই প্রযোজ্য, কারণ আমি ফিলিং না করলে যেটা হয় ডেন্টাল ক্যারিজটা আরও ডিপে যাবে, এবং ডিপে গেলে তখন তার পাল্পে সংক্রমণ হবে। পাল্পটা হচ্ছে একটা পেইনফুল এক্সপিরিয়েন্স, যেটা বাচ্চার জন্য এবং বড়দের জন্য সেটা অনেক বেশি অসহ্য পর্যায়ে চলে যায়, এবং এটার ট্রিটমেন্ট প্রসিডিউরটাও ডিফিকাল্ট। আমি যখন ফিলিং করছি তখন এটা একটা সিটিংয়ে হওয়া সম্ভব, বাট যখন আমরা পালপেক্টমি বা পালপোটমিতে যাচ্ছে তখন মেডিসিন চলে আসতেছে, তার সঙ্গে একটা সার্জিক্যাল প্রসিডিউর চলে আসতেছে। ফলে ফিলিংটা বাচ্চাদের জন্য বেশি আরামদায়ক, এবং এই ফিলিংয়ের পরে যদি কখনো দেখা যায় যে পালপোটমি করতে হয় বা পালপেক্টমি করতে হয়, বা দাঁত যদি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, অনেকে জানতে চান যে রুট ক্যানেল কিংবা ক্যাপ লাগানো দাঁতে, সেই বিষয়গুলো আসলে ছোটদের ক্ষেত্রে কখন করা যাবে? এই যে পালপোটমি বা পালপেক্টমি, বিশেষ করে পালপেক্টমিটাই হচ্ছে বড়দের দাঁতে আমরা যেটা রুট ক্যানেল বলি, বাচ্চাদের দাঁতে এই টার্মটা হচ্ছে পালপেক্টমি। এবং এই পালপেক্টমির পরে বাচ্চাদের দাঁতেও ক্যাপ বসানো যায়, এবং এইটাও আমাদের দেশে এখন অ্যাভেলেবল আছে। সেই ক্ষেত্রে বাচ্চাদের দাঁতটা আরও বেশি সুরক্ষিত থাকে আমরা যদি ক্যাপ করতে পারি। ছোটদের দাঁতের এই সমস্যার বিষয়গুলো নিয়ে আমরা আপনার কাছ থেকে আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ছোটদের দাঁতের সমস্যা ও সমাধান নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। একজন মানুষকে কখন সুন্দর দেখায়? যখন সে হাসে। অর্থাৎ হাসলে প্রত্যেক মানুষকে সুন্দর দেখায়, কিন্তু এই হাসিটা তখনই সুন্দর হয় যখন আপনার দাঁত সুন্দর হয় এবং দাঁত আপনার অনেক বেশি সুস্থ থাকে। তো দাঁত সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবারগুলো কিনা আপনাকে দাঁত ভালো রাখতে সাহায্য করে। যেমন আপনি বাদাম খেতে পারেন, কাজু বাদাম কিন্তু দাঁতকে ভালো রাখতে সাহায্য করে, এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেটার মধ্যে ফলিক অ্যাসিড আছে দাঁতের সুস্থতা
রক্ষার্থে সাহায্য করে। এবং আপনি যদি রেগুলার অ্যাপেল খান একটা করে, তাহলে কিন্তু আপনার দাঁতটা থাকবে অনেক বেশি মজবুত এবং সুন্দর। আর অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিকমতো দাঁত ব্রাশ করেন না, তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্গন্ধ ছড়ায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার পেয়ারা খেতে হবে। পেয়ারা দাঁতের সৌন্দর্যে যেমন ভালো কাজ করে, ঠিক তেমনই কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের খাবার খেতে হবে, যেমন সালাদ আপনি খেতে পারেন, এটা আপনার রেগুলার দাঁত সৌন্দর্যে সাহায্য করে। কিন্তু কি ধরনের খাবার খাবেন না সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেনটেন করতে হবে। সুন্দর হাসির জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় চকলেট, চিনিযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে। এবং যারা কিনা ধূমপান করেন বা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে, কারণ দাঁত সুন্দর রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন কোনো খাবার খাওয়া যাবে না যা কিনা আপনার ক্ষতি করে। এবং অনেকে আছেন আমি দেখি যে রেগুলার পান খেতে পছন্দ করেন বা 2 থেকে 3 বেলা 4 বেলা পান খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়। এবং একবার যদি দাঁত ক্ষয় হয় তাহলে কিন্তু সেই দাঁত ঠিক করা অনেক কঠিন হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। এবং ডেন্টিস্টরা বর্তমানে সবাইকে সাজেস্ট করে যে প্রতিদিন 2 বেলা ব্রাশ করার জন্য। আপনি সবসময় যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে একবার দাঁত ব্রাশ করবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আগে খালি পেটে 2 গ্লাস পানি পান করবেন, তারপরে নাস্তা করবেন, তারপরে আপনি দাঁত ব্রাশ করবেন। এই সিস্টেম যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনার দাঁত অনেক সুন্দর থাকবে এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকবে। দাঁতের বিভিন্ন সমস্যা হয়ে থাকে, পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবার পর ফলো আপটি কীভাবে নিশ্চিত করা হয়ে থাকে এবং বিশেষ কোনো নির্দেশনা থাকে কিনা এই দাঁতের যত্নের ক্ষেত্রে? ট্রিটমেন্ট শুরু বা ট্রিটমেন্টের আগেও আমরা চেষ্টা করি রোগীদেরকে বোঝানোর জন্য যে সমস্যাটা কেন হচ্ছে। সমস্যাটা হয় সাধারণত আমরা যদি দাঁতের যত্ন সঠিকভাবে না নিই এবং আমাদের খাদ্যাভ্যাস যদি আমরা পরিবর্তন না করি বা দাঁত বান্ধব খাদ্যাভ্যাস যদি আমরা তৈরি না করি, তো আমাদের দাঁতের যে কোনো রোগের জন্য দায়ী হচ্ছে আমাদের খাদ্য, আমরা কি খাচ্ছি এবং আমরা সেটাকে পরবর্তীতে খাওয়ার পরে পরিষ্কার করতে পারছি কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা বলছি যে যেই খাবারগুলো দাঁতে স্টিকি লেগে থাকে এবং যার মধ্যে সুক্রোজ থাকে, শর্করা থাকে, সেই খাবারগুলোই হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বারা আমাদের পচনের মাধ্যমে অ্যাসিড তৈরি হয়, যেটা আমাদের এনামেল নষ্ট করে। তো এটাকে যদি আমরা প্রপারলি ক্লিন করতে পারি তাহলে আমরা অনেকাংশেই আমাদের দাঁতের যত রোগ আছে তাকে আমরা কমায় নিয়ে আসতে পারবো। আমাদের ডেন্টাল ক্যারিজ দিয়েই সাধারণত এই সমস্যাগুলো তৈরি হয়। এইটা একটা বিষয় এবং আমরা বলি যে এটা করতে হলে আমাদেরকে খাদ্যাভ্যাস পরিবর্তনের পাশাপাশি ব্রাশিং টেকনিক বা দাঁত পরিষ্কার রাখার যে পদ্ধতি সেটা আমাদের নজর দিতে হবে। আমরা সাধারণত রিকমেন্ড করি হচ্ছে সকালে এবং রাতে ব্রাশ করা, 2 বেলা ব্রাশ করা। এবং রাতে আমরা বারবার বলি যে আমাদের ঘুমানোর আগে ব্রাশ করতে হবে। অর্থাৎ আমি রাতে ব্রাশ করে আবার দেখা যাচ্ছে যে কিছু খাচ্ছি, সেটা হবে না। অর্থাৎ আমাকে নিশ্চিত করতে হবে যে আমি ঘুমাতে যাচ্ছি ব্রাশ করার মাধ্যমে, ব্রাশ করার পর ঘুমাতে যাচ্ছে। আরেকটা রিকমেন্ড করে যেটা, সেটা হচ্ছে ব্রাশিং করার সময় আমাদের হচ্ছে 2 মিনিট ব্রাশ করতে হবে এবং সবচেয়ে ভালো হয় আমি যদি মিররে দেখে ব্রাশ করি, অর্থাৎ আমাকে মনোযোগী হতে হবে। আমি ব্রাশ করার সময় অমনোযোগী থাকলেও আমার ব্রাশিং টেকনিক ঠিক থাকবে না এবং আমি প্রপারলি 2 বার ব্রাশ করলেও সেটা আমাকে কোনো কাজে দেবে না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শিশুদের দাঁতের সমস্যা ও সমাধান নিয়ে। আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। বেসিক্যালি নারীদের আর পুরুষদের যদি আমরা তুলনামূলক আলোচনা করি, তাহলে হচ্ছে যে নারীদের হরমোনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে পুরুষদের থেকে 10 গুণ বেশি। আমরা যদি থাইরয়েড হরমোন থেকে শুরু করি, যে আমাদের গলা থেকে এক ধরনের হরমোন তৈরি হয় থাইরয়েড গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড থেকে যে হরমোনটা তৈরি হয় থাইরক্সিন, এটা অতিরিক্ত হরমোন তৈরি হওয়া অথবা কম হরমোন তৈরি হওয়া দুটোই কিন্তু নারীদের অনেক বেশি বেশি হয়। সেকেন্ড হচ্ছে নারীদের শরীরে কিছুটা পুরুষ হরমোন থাকে, আবার পুরুষদের শরীরেও কিছুটা নারী হরমোন থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।